Fear begins where logic ends. Are you ready? আমার নাম রায়হান। রাইড শেয়ারিং অ্যাপে বাইক চালাই। অভাবের সংসার, তাই টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত বাসায় ফিরি না। সেদিনের রাতটা ছিল প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন। ঢাকার রাস্তায় শীতের রাতে এমন কুয়াশা সচরাচর দেখা যায় না। ফ্লাইওভার পার হয়ে ৩০০ ফিটের দিকে নামতেই মনে হলো যেন অন্য কোনো জগতে ঢুকে পড়েছি। কাঞ্চন ব্রিজের কাছাকাছি একটা নির্জন মোড়ে বাইক স্লো করলাম। অ্যাপে কোনো রিকোয়েস্ট আসছিল না, নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছিল। হঠাৎ দেখলাম রাস্তার বাঁ পাশে অন্ধকারের মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে, হাতে একটা বড় মিষ্টির প্যাকেট আর একটা দড়ি দিয়ে বাঁধা ফাইল। ভদ্রলোক আমাকে হাত দেখালেন। সাধারণত আমি অফলাইনে ট্রিপ মারি না, কিন্তু লোকটাকে দেখে খুব বিপদগ্রস্ত মনে হলো। বয়স ৫০-এর কোঠায়, চোখে চশমা, গায়ে একটা ধূসর রঙের পুরনো জ্যাকেট। বাইক থামালাম। উনি কাছে এসে খুব নিচু আর খসখসে গলায় বললেন, বাবা, আমাকে একটু বসুন্ধরা নামিয়ে দেবে? আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, যা ভাড়া চাইবে দেব। আমি রাজি হলাম, হেলমেটটা এগিয়ে দিলাম। উনি বাইকে বসলেন। সাধারণত পেছনে কেউ বসলে বাইকের সাসপেনশন একটু ডেবে যায়, ওজনে একটা ভারী ভাব আসে। কিন্তু উনি বসার পর বাইকটা বিন্দুমাত্র নড়ল না, মনে হলো বাতাসের ওপর কেউ বসল। আমি বিষয়টা পাত্তা না দিয়ে বাইক স্টার্ট দিলাম। রাস্তা একদম ফাঁকা। মিনিট ৫ চালানোর পর আমার ঘাড়ের কাছে প্রচণ্ড ঠান্ডা অনুভব করতে শুরু করলাম। মনে হচ্ছে আমার পেছনে কোনো মানুষ বসে নেই, বরং একটা বিশাল বরফের টুকরো আমার পিঠের সাথে লেপ্টে আছে। শীতে আমার দাঁত কাঁপাটি লেগে আসার উপক্রম। আমি সাহস করে বললাম, চাচা, এত রাতে মিষ্টি নিয়ে কই যান? পেছন থেকে কোনো উত্তর এলো না, শুধু একটা অদ্ভুত শব্দ শুনলাম। ভেজা গলায় কেউ যেন শ্বাস নিচ্ছে। শব্দটা ঠিক যেন শ্বাসনালীতে পানি বা রক্ত জমে থাকলে যেমন শব্দ হয়, ঠিক তেমন। আমি রিয়ার লুকিং গ্লাসে তাকানোর চেষ্টা করলাম। কুয়াশায় গ্লাসটা ঘোলা হয়েছিল, তাই হাত দিয়ে একটু মুছলাম। গ্লাসে যা দেখলাম তাতে আমার হৃদস্পন্দন মিস হয়ে গেল। পেছনের সিট খালি, কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি আমার পিঠের ওপর কারো ভার। কেউ একজন আমার জ্যাকেটটা খামচে ধরে আছে। আমার হাত পা অবশ হয়ে আসতে চাইল। আমি কি বাইক থামাবো নাকি জোরে টান দেব? মনের অজান্তেই অ্যাক্সেলারেটর বাড়িয়ে দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাইক যত জোরে চলছে, পেছনের সেই অদৃশ্য ভারটা ততই বাড়ছে। মনে হচ্ছে আমি একা নই, আমার বাইকের পেছনে আরও ২-৩ জন বসে আছে। হঠাৎ দেখলাম রাস্তার পাশে সেই ধূসর জ্যাকেট পরা লোকটা দাঁড়িয়ে আছে, তার হাতে সেই মিষ্টির প্যাকেট। কিন্তু এবার তার চেহারাটা স্পষ্ট। তার মাথার অর্ধেকটা থেতলে আছে, এক চোখ কোটর থেকে বেরিয়ে গালের ওপর ঝুলে আছে, জ্যাকেটটা রক্তে ভেজা। সে আমার দিকে তাকিয়ে শুধু তার অবশিষ্ট চোখটা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর হাত দিয়ে ইশারা করছে থামার জন্য। আমি থামলাম না। হঠাৎ পেছন থেকে কানের কাছে কেউ বলে উঠল, থামলেন না কেন বাবা? আমার বাইকের নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে যাচ্ছিল। আমি কোনো মতে ব্রেক কষলাম। বাইকটা স্কিড করে রাস্তার একপাশে ছিটকে পড়ল। আমি ধপাস করে ঘাসের উপর পড়লাম। ভয়ে আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। উঠে বাইকের দিকে তাকালাম। বাইকের পেছনে কেউ নেই। ঠিক তখন আমার মোবাইলটা বেজে উঠল। পকেটে হাত দিয়ে দেখি, কাস্টমার কেয়ার থেকে কল এসছে নাকি কোনো রাইড রিকোয়েস্ট। না, স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু লেখা আননোন। কলটা রিসিভ করতেই সেই খসখসে গলা, বাবা, আমার মিষ্টির প্যাকেটটা তো পড়ে গেল। মেয়েটা সারাদিন না খেয়ে অপেক্ষা করছিল। লাইনটা কেটে গেল। আমি বাইক ফেলে দৌড়ে মেন রোডের দিকে গেলাম। পরে জেনেছি ঠিক ওই রেনট্রি গাছের ওখানে ৩ দিন আগে একটা ট্রাক অ্যাক্সিডেন্টে এক ভদ্রলোক মারা গিয়েছিলেন। তিনি মেয়ের জন্মদিনের জন্য মিষ্টি নিয়ে বাড়ি ফিরছিলেন। তার লাশটা নাকি দীর্ঘক্ষণ ওভাবেই রাস্তায় পড়েছিল, কেউ থামেনি। সেই ঘটনার পর আমি বাইক বিক্রি করে দিয়েছি। এখন আমি দোকানে চাকরি করি।